কানপুরে বাংলাদেশ ভারত টেস্ট দেখতে আসা ভারতীয় দর্শকদের কাছে আজকের দিনটার আনন্দ অনেকটা পূজা কিংবা ঈদের আনন্দের মতোই ছিল, কারণ তারা একই সঙ্গে ভারতীয় ব্যাটারদের ব্যাটিং দেখেছে, বোলারদের বোলিং দেখেছে। এমনটা সাধারণত খুব একটা দেখা যায় না, সেই জন্য তারা অনেক বেশি খুশি যে তারা আসলে বিরাট কোহলি, রোহিত শর্মার ব্যাটিং দেখেছে এবং টেস্ট খেলা দেখতে এসে তারা টি-20 দেখেছে, টেস্টের টিকিট কেটে এসে টি-20 খেলা দেখেছে। ভারতীয় ভক্তরা জন্য অনেক বেশি খুশি। এই খুশির উপলক্ষটা তৈরি করে দিয়েছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল, সুযোগটা বাংলাদেশ দলে করে দিয়েছে। 5 দিনের টেস্ট যেটা 2.5 দিনে হচ্ছে, সেই 2.5 দিনের টেস্টটাও বাংলাদেশ হারতে বসছে। ড্র করতে পারে কিনা সেটা আসলে এখনো নিশ্চিত না, অথচ ভারত এই ম্যাচটা তারা জিততে চায় এবং তাদের এটা জিততেই হবে, সেই অ্যাপ্রোচ নিয়ে খেলা শুরু করেছে। বাংলাদেশ যখন প্রথম ইনিংসে 233 রান করেছিল, বাংলাদেশ যখন প্রথম ইনিংসে 233 রান করে, সেই 33 রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত 285 রান করে 9 উইকেটে। এরপরে তারা ইনিংস ঘোষণা করে, আর বাংলাদেশ 233 রান থেকে শুরু করে খেলা 26 রানে তাদের 2 উইকেট পড়ে যায়। ভারত কিন্তু আজকে একই ম্যাচে 8টা রেকর্ড করেছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসের দ্রুততম 50, দ্রুততম 100, দ্রুততম 150, দ্রুততম 200, দ্রুততম 250 এই রেকর্ডগুলো ভারত করেছে। অর্থাৎ তারা আসলে এই টেস্ট ম্যাচটাকে টি-20তে রূপ দিয়েছে এই জন্য যে, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে তাদেরকে এই ম্যাচটা জেতার জন্য খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ তারা আসলে সেফ থাকতে চায়। এই ম্যাচটা ড্র হলে তাদের জন্য আসলে শঙ্কা তৈরি হতে পারে, যেভাবে শ্রীলঙ্কা ভালো খেলছে সেই হিসেবে তাদের জন্য একটা ঝুঁকি তৈরি হতে পারে। তারা ঝুঁকি নিতে চায় না, সেজন্যই তারা আসলে এই ম্যাচে ঝুঁকি নিচ্ছে। অর্থাৎ তারা এই ম্যাচটা জিততেই চায় এবং তারা সেভাবেই খেলেছে। একটা পরিবর্তন আপনাদের হয়তো চোখে পড়েছে যে ভারত জেতার জন্য কতটা আগ্রহী বা তারা আসলে ক্রিকেটটা কতটা ভালোভাবে খেলে। বিরাট কোহলি তিনি আসলে 4 নম্বরে ব্যাট করেন। সেই বিরাট কোহলিকে আজকে আসলে একটু ঋষভ পান্তের পরে না নামিয়ে ঋষভ পান্তকে আগে নামানো হয়েছে, যাতে করেছে বিরাটের চেয়ে ঋষভ পান্ত একটু দ্রুত গতিতে ব্যাট করে, অর্থাৎ দ্রুত স্ট্রাইক রেটে রান তোলে। আর এই ম্যাচের জন্য ঋষভ পান্তকে ওই পজিশনে দরকার ছিল, বিদায় কোহলিকে বদল করে ঋষভ পান্তকে আগে ব্যাট করার জন্য পাঠানো হয়েছে। কারণ ঋষভ পান্ত টেস্টেও দ্রুত স্ট্রাইক রোটেট করে ব্যাট করে। তো সেই জায়গা থেকে আসলে তাদের পরিকল্পনা একদম পরিষ্কার। তারা আসলে মাঠে নামার আগে পরিকল্পনা করছে যে তারা এই ম্যাচটা জিতবে, আর এই ম্যাচ জেতার জন্য হলে আসলে টেস্টের ম্যাচে খেললে আসলে লাভ নাই। এই জন্য তাদেরকে খেলতে হবে টি-20 ম্যাচে, দ্রুত গতিতে রান তুলতে হবে। আবার সেই রান তাড়া করার জন্য বাংলাদেশকে ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে যত দ্রুত ব্যাটিংয়ে পাঠানো যাবে তত তাদের জন্য কাজটা সহজ হবে। এবং রোহিত শর্মা সেটাই করেছেন, একদম শুরুতেই নেমে ছক্কা দিয়ে রানের খাতা খুলেছেন। প্রথম বলটা ছক্কা, দ্বিতীয় বলটাও ছক্কা মেরেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা এর আগে মাত্র 3 কিংবা 4 বার ঘটেছে। অর্থাৎ তাদের পরিকল্পনা পরিষ্কার ছিল যে তারা আসলে টি-20 স্টাইলে ব্যাট করবে। টি-20ও বলা যায় না, আসলে টি-10 স্টাইলে ব্যাট করেছে। তারা টি-10 স্টাইলে ব্যাট করেছে এবং তাদের যে পরিকল্পনা ছিল, তারা আসলে উইকেটের কথা ভাবেনি। তারা জানে যে দ্রুত গতিতে রান তুলতে গেলে উইকেট দ্রুত পড়বে, কিন্তু সেই উইকেট তাদের কাছে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে দ্রুত গতিতে রান তুলে ইনিংস ঘোষণা করে কত দ্রুত বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানো যায়। তাদের পরিকল্পনা শতভাগ সাকসেসফুল হয়েছে। তারা দ্রুত গতিতে রান তুলেছে, 285 করেছে। এরপর বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে পাঠিয়েছে। বাংলাদেশ আবার 26 রানে 2টো উইকেট হারিয়ে ফেলেছে। আগামীকাল বাংলাদেশ ব্যাট করতে নামবে 8 উইকেট হাতে রেখে। দেখা যাক আসলে বাংলাদেশ কি করে। সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ এসেছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি আসলে জেতার জন্য খেলবেন নাকি ড্র করার জন্য খেলবেন, তখন মিরাজ উত্তর দিয়েছিল যে আসলে তার আগে সেট আপ হতে চায়, তার আগে সেট হতে চায়। অর্থাৎ তিনি পরিষ্কারভাবে কিছু না বললে তার কথা থেকে এইটুকু বোঝা গেছে যে তারা ড্র করার জন্য ম্যাচটা খেলতে চান, জেতার জন্য না। আর যদি বাংলাদেশও যদি এই টেস্টে জিততে চায়, তাহলে কিন্তু বাংলাদেশকে খেলতে হবে সেই একই ওয়ানডে কিংবা টি-20 স্টাইলে। যদিও বাংলাদেশের জেতার সুযোগটা খুবই কম বা কম বলে চলে, ভারতের সুযোগটা একটু বেশি থাকবে। তো সেই জায়গা থেকে বাংলাদেশও যদি বড় একটা টার্গেট দিতে পারে, সেই টার্গেটে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে যদি ভারতকে অল আউট করতে পারে, তাহলে আসলে জেতার সম্ভাবনা আছে। আর যদি না পারে তাহলে তো টেস্টে ড্র হবে। কিন্তু উল্টোটাও হতে পারে। এখন পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের খেলা দেখে যেটা আসলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ অলরেডি 2 উইকেট পড়ে গেছে। বাংলাদেশ যদি কালকে একটা সেশন খেলে কিংবা 1.5টা সেশন, এক সেশন এবং পরের সেশনের দ্বিতীয় সেশনের অর্ধেকও খেলে, এর মধ্যে যদি বাংলাদেশ 200 কিংবা 250 রান সংগ্রহ করে বা 300 রান সংগ্রহ করলেও ভারত কিন্তু সেই 300 রান টার্গেট চেজ করেই খেলবে এবং তারা জেতার জন্যই মাঠে নামবে। তারা কিন্তু যদি প্রয়োজন হয় টি-10 না, আরো ছোট সংস্করণ যদি ক্রিকেটে থাকতো, সেই স্টাইলে তারা ব্যাট করবে এবং তাদের ম্যাচটা জিততে হবে, তারা ম্যাচটা বের করে নিয়ে আসবে, সেই টার্গেটেই তারা খেলবে। কিন্তু বাংলাদেশের পরিকল্পনা
মেহেদী হাসান মিরাজ প্রেস কনফারেন্সে তিনি যে কথা বলে গেছেন সেই অনুযায়ী তাদের পরিকল্পনা হচ্ছে, বাংলাদেশের পরিকল্পনা ম্যাচটা ড্র করা, যত বেশি সময় ব্যাট করা যায়। অর্থাৎ বাংলাদেশ যদি প্রথম দুটো সেশন ব্যাট করতে পারে, প্রথম দুটো সেশন ব্যাট করে ভারতকে পাঠায়, প্রথম দুটো সেশন ব্যাট করে বাংলাদেশ যদি 300 রানও নেয়, পরে এক সেশনে ভারতের পক্ষে 300 রান নেওয়াটা হয়তো একটু কষ্ট হয়ে যাবে, কিংবা হতেও পারে এমন অদ্ভুত কিছু, আসলে এটা ভারতের জন্য আসলে অসম্ভব কিছু না। তো সেই জায়গা থেকে বাংলাদেশের টার্গেট ম্যাচটা ড্র করা, আর ভারতের টার্গেট হচ্ছে যে কোনোভাবেই ম্যাচটা ছিনিয়ে নিয়ে আসা। অর্থাৎ তারা পরিপূর্ণ পয়েন্টটা নিতে চায়, বাংলাদেশকে 2-0তেই সিরিজটা হারাতে চায়। তো সেই জায়গা থেকে আসলে ভারতের যে বোলিং লাইন আপ, যদিও এই উইকেটটা, কানপুরের এই উইকেটটা পঞ্চম দিনে গিয়ে হয়তো বোলারদের পক্ষে কথা বলবে না, ব্যাটারদের জন্য আরো বেশি সুবিধা হবে। আজকের উইকেট দেখা যাচ্ছে যে বল মাঝে মধ্যে বল নিচ দিয়ে গেছে, কিন্তু ওভাবে আনইভেন বাউন্স কিংবা খুব বেশি যে বল টার্ন করেছে বা উইকেট থেকে বোলাররা সুবিধা পেয়েছে এমন কিন্তু না। ব্যাটারদের জন্য খুব সহজ ছিল ব্যাট করা, এবং বাংলাদেশ যদি আরো বেশ কিছুক্ষণ ব্যাট করতে পারতো তাহলে কিন্তু টার্গেটটা বাংলাদেশের ইনিংসটা আরো বড় হতে পারতো, এবং সুযোগ ছিল, ভালো রান করার সুযোগ ছিল। ভারতের ক্রিকেটারদের ব্যাটিং দেখে মনে হলো যে আসলে এই উইকেটে ব্যাট করাটা খুব বেশি কঠিন কিছু না, এবং তারা স্বাচ্ছন্দ্যেই খেলেছেন। তো সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য সুযোগটা ছিল শুধুমাত্র মমিনুল হক, তিনি এক প্রান্ত আগলে রেখে ব্যাট করেছেন এবং তিনি আসলে দারুণ ক্রিকেট খেলেছেন, দারুণ সেঞ্চুরি। বিদেশের মাটিতে তাকে এভাবে এত দারুণভাবে খেলতে দেখা, একদম সাবলীলভাবে খেলেছেন, প্রপার স্ট্রোক করেছেন, যেই বলে যে শটটা খেলা দরকার ওভাবে খেলেছেন, এবং বল লিভ করার ক্ষেত্রে দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন। সব মিলিয়ে মমিনুল হকের ব্যাটিংটা আসলে একদমই আপ টু দ্য মার্ক। অন্যদিকে সাকিব আল হাসান প্রথম টেস্টে তার বোলিং পারফরমেন্স বিবর্ণ হলেও এই টেস্টে কিন্তু তিনি বেশ দারুণ বোলিং করেছেন। এই দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে 4 উইকেট নিয়েছেন এবং মেহেদী হাসান মিরাজও 4 উইকেট নিয়েছেন। অর্থাৎ সাকিব কিন্তু দারুণ বোলিং করেছেন, মিরাজও ভালো বোলিং করেছেন। তো সেই ক্ষেত্রে ব্যাটাররা যদি ভালো ব্যাট করতে পারে তাহলে আসলে এই টেস্টটা ড্রয় হবে। যদি ব্যাটাররা ব্যর্থ হন, যদি প্রথম সেশনে বাংলাদেশ অল আউট হয়ে যায়, তাহলে কিন্তু এই ম্যাচটা ভারত জিতে যাবে। সেটা একদম তৃতীয় সেশন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হবে না, দ্বিতীয় সেশনে ভারত ম্যাচটা জিতে যাবে। এখন দেখার অপেক্ষা আসলে যে কাল কি হয়, টেস্টটা কি ড্র হবে নাকি ভারত বাংলাদেশকে 2-0-তে সিরিজ হারাবে। কানপুর গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে হুসাইন আরমান, BT2 10, ভারত।